ছেলেমেয়েরা আসছো? আমরা আসলে যে টপিকস আজকে পড়াবো, আসলে আমাদের সময় এই অধ্যায়টা বললাম যে প্রজননতন্ত্র ছিল। তো আমাদের সময় এই অধ্যায়টা টিচাররা পড়ায়নি, হ্যাঁ, অ্যাভয়েড করে গিয়েছে। তো আমি আসলে যাইনি, আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং সবগুলো টপিকসই পড়াবো। দেখো, যে গর্ভবতী মায়ের পরিচর্যা, আমরা যেহেতু প্রত্যেকেই চাই, এখন হয়তো মনে করছো যে যে আজকে যে টপিকসগুলো পড়াচ্ছে ভাইয়া হাস্যকর টপিক, কিন্তু বাস্তব জীবনে আমরা প্রত্যেকে কিন্তু একদিন বাবা মা হতে চাইব এবং এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের সে কারণে খুব জানা দরকার। বাংলাদেশে একসময় গর্ভবতী মায়েদের মৃত্যুর হার ব্যাপক ছিল এবং শিশু মৃত্যুর হারও বেশি ছিল। বাংলাদেশে এখন যে জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসছে, এটা আরেকটা মেজর কারণ হলো শিশু মৃত্যুর হার কমে গেছে। ঠিক আছে, বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমে গেছে। তো যাই হোক, এক সময় আমাদের এই দেশেই একসময় প্রচলন ছিল যে গর্ভবতী মাদেরকে বেশি খাবার খেতে হয় না। ঠিক আছে, গর্ভবতী মাদেরকে কম খাবার খেতে হয়। কতটা ভুল ধারণার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তোমরা বলো তো, যে গর্ভবতী মাকে খাবার বেশি খেতে হয় না কম খেতে হয়? গর্ভবতী মাকে খাবার বেশি খেতে হয় না কম খেতে হয়? তোমাদের কি মনে হয়? একজন একজন মহিলা যা খায়, একজন গর্ভবতী মহিলাকে তার চেয়ে প্রায় 1000 ক্যালোরি বেশি খাবার খেতে হয়। ঠিক আছে, 1000 ক্যালোরি বেশি খাবার খেতে হয়। মায়ের খাবারটা হবে, গর্ভবতী মায়ের খাবারটা হবে সুষম খাবার। ঠিক আছে, এবং তোমরা জানো যে আমাদের, আমি এর আগেও তোমাদের হয়তো ক্লাসে বলেছি কখনো, যে একজন বয়প্রাপ্ত মেয়েকে তার খাবারে অন্তত প্রতিদিন একটা কলা থাকা দরকার, কেননা কলাতে প্রচুর পরিমাণ আয়রন আছে। তোমরা জানো যে বায়োলজিক্যাল কারণে প্রতি মাসে মাদের শরীর থেকে বা মেয়েদের শরীর থেকে যেহেতু ব্লাড চলে যায়, এখানে ব্লাড তৈরি হতে যেটা লাগে তোমরা জানো আয়রন, হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু আয়রন আছে। এ কারণে এই খাবারগুলো একজন মায়ের, গর্ভবতী মায়ের এবং একটা মেয়ের জন্য খুব জরুরি। এবং কোন খাবারগুলোতে আয়রন আছে চিনে রাখার খুব সহজ উপায় আছে, যেগুলো একটু ছিলে রাখলে দেখবা কালো হয়ে গেছে, যেমন কলা। ঠিক আছে, একটু ছিলে রাখলে দেখবা আয়রন আছে, এগুলো কালো হয়ে যায়। আপেল, ঠিক আছে, সবজির মধ্যে ডুমুর, হ্যাঁ, কলার মোচা, ঠিক আছে, কচু তো অবশ্যই। হ্যাঁ, এখন যে এই যে আম কাঁঠালের সময় যাচ্ছে, আমে এবং কাঁঠালেও কিন্তু আয়রন আছে, ঠিক আছে। এবং বলা হচ্ছে যে একটা মাকে সিজনাল ফল খেতে হবে প্রত্যেক সিজনে, মানে প্রত্যেক মাসে যে সিজনাল ফলগুলো হয়, এগুলোতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো মায়ের জন্য খুব উপকারী এই ফলগুলো। এবং প্রচুর পরিমাণ পানি সারাদিনে, হ্যাঁ, 6 থেকে 8 গ্লাস পানি পান করতে হবে, পর্যাপ্ত পরিমাণ। কারণ জানো যে পানি আমাদের রেচনতন্ত্রের মাধ্যমে দেহের বর্জ্য পদার্থ বের হয়ে আসে, কারণ প্রচুর পরিমাণ গর্ভবতী মাকে পানি পান করতে হবে। ঠিক আছে, এসব খুবই সোজা জিনিস এগুলো।
গর্ভবতী মায়ের আরেকটা জিনিস হলো যে গর্ভবতী মায়ের ঘুম বা বিশ্রাম, বলছে একজন গর্ভবতী মাকে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা ঘুমাইতে হবে। যেমন দুপুরে 2 ঘন্টা, রাতে 8 ঘন্টা, এরকম 8 থেকে 10 ঘন্টা তাকে ঘুমাতে হবে, বিশ্রাম নিতে হবে। এটা মায়ের সন্তানের বিকাশের জন্য খুবই জরুরি। ঠিক আছে, খাবারের সাথে সাথে আর কিছু, যেমন মায়ের ইয়াটা খুব জরুরি, ওই সময় মায়ের দাঁতের মাড়ি, ওই সময় মায়ের দাঁতের মাড়ি দিয়ে যেন রক্তক্ষরণ না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এ কারণে দাঁতের মাড়ির যত্ন নিতে হবে। আর পোশাক আশাকের বিষয় যেটা বলছে, তাহলে কি মাকে অবশ্যই কি খুব টাইট পোশাক পরতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই মাকে টাইট পোশাক, টাইট জিন্স, তাই না? অবশ্যই খুব ঢিলে ঢালা পোশাক পরতে হবে, ঢিলে ঢালা পোশাক পরতে হবে। একজন মায়ের গর্ভকালীন তোমার প্রথম 3 মাস এবং গর্ভকালীন শেষ 1.5 মাস মায়ের জন্য খুব ক্রিটিক্যাল সময়, খুব ইম্পর্টেন্ট সময়। কেননা এই প্রথম 3 মাসে যে কোনো আঘাতে মায়ের ভ্রূণটা নষ্ট হয়ে যেতে পারে। আর শেষের 3 মাসে যেহেতু মায়ের পেটের সামনের দিকে ভারী হয়ে যায়, ওজন বেড়ে যায়, এই কারণে মায়ের পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে প্রথম 3 মাস এবং শেষ 1.5 মাস এটা তোমার একজন মায়ের জন্য খুব জরুরি। ঠিক আছে, এইসব বিষয়গুলো। তারপরে মায়ের যে টিকাগুলো থাকে, বিশেষ করে 5ম 6ষ্ঠ মাসে, দেখিয়ে দিতে হবে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কোন ইয়ারে ভর্তি করেছেন? হ্যাঁ, তো আমি অনলাইনে SMS গেছে, যে SMS জানি আপনার কাছে। আমি সেকেন্ড ইয়ারের ক্লাস নিচ্ছি অনলাইনে, আমি ক্লাস নিয়ে 1 ঘন্টা পর আপনার সাথে কথা বলছি। আচ্ছা, 5ম 6ষ্ঠ মাসের যে টিকাগুলো মাকে দিতে হয়, সেই টিকাগুলো মায়ের জন্য খুব জরুরি। বিশেষ করে টিটেনাসের টিকা দেওয়া হয়। ঠিক আছে, এই সময় এই টিকাগুলো মায়ের জন্য খুব জরুরি। এই বিষয়গুলো মায়ের একজন মায়ের যদি যত্ন না নেওয়া হয়, গর্ভবতী মায়ের, তাহলে সেই মায়ের কাছ থেকে কিন্তু ভালো সন্তান আশা করা। ঠিক আছে, তো এটা খুব সোজা, এটা তোমার যে খুব সোজা জিনিস, জাস্ট একবার রিডিং করবা। ঠিক আছে, এখন যেটা পড়বো আমরা, গর্ভনিরোধ। আসলে এখন তো এখন এমন একটা সময় যাচ্ছে বাংলাদেশে, হ্যাঁ, যে তুমি যদি মানুষকে বলো যে আপনি 5টা সন্তান নেন, ঠিক আছে, আমি প্রত্যেকটা সন্তানের জন্য 5 লাখ টাকা করে দিব, তুমি এমন ফ্যামিলি আছে তারপরে আমার টাকার দরকার নাই, এমন ফ্যামিলি আছে যে বলবে আমার টাকার দরকার নাই। ঠিক আছে, কিন্তু তারা 5টা সন্তান নিবে না। কিন্তু এক সময় ছিল যে বাংলাদেশ, যে তোমার বাড়িতে বাড়িতে পরিবার পরিকল্পনার যে আপারা আছে, এরা বাড়িতে বাড়িতে গিয়ে এই মোটামুটি 94-95 দিকে আমি দেখেছি যে পরিবার পরিকল্পনার আপারা বাসায় বাসায় গিয়ে বুঝিয়ে আসতো মাদেরকে যে আপনারা বেশি সন্তান না নেওয়ার জন্য, যার 2টা বা 3টা সন্তান হয়েছে তাকে যে সন্তান যেন না নেওয়া হয়, এই জন্য পরিবার পরিকল্পনার আপারা গিয়ে তাদেরকে বুঝিয়ে আসতো। তো এখন কিন্তু বাংলাদেশে সেই পরিস্থিতি নাই। এখন যদি কাউকে বলো যে আপনি তোমার 5টা সন্তান নেন, নিবে না। ঠিক আছে, কারণ মানুষ এখন খুব সচেতন। মানুষ জানে যে একটা ফ্যামিলিতে 2 জন চাকরি করে একটা সন্তান বা 2টা সন্তানকে মানুষ করা অনেক কষ্টের। ঠিক আছে, তারপরে আবার যে তোমাদের ভাইয়াদের কোর্স ফি, এই কোর্স ফি দিয়ে একজন ছেলে মেয়েকে পড়িয়ে মানুষ করে একটা ফ্যামিলি 5টা সন্তান যদি নেয়, তাহলে সে ফকির। ঠিক আছে, তাহলে এটা একমাত্র এই এখনো বস্তি পর্যায়ে, তো বাংলাদেশে বস্তি ওরকম ভাবে নাই, উঠে গেছে। ঠিক আছে, বাংলাদেশে এখন মানুষ
যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, এই করোনার কারণে আমরা আবার, আমার ধারণা যে আমরা আবার 20 বছর পিছিয়ে যাব। কিন্তু এই করোনা যদি বিশ্বে আঘাত না আনতো তাহলে আমরা অনেক এগিয়ে যেতাম। ঠিক আছে, তো যাই হোক, তো গর্ভনিরোধ পদ্ধতি এটা যেহেতু যে বলছি যে আমরা কিন্তু এটা পড়ছি যে আমরা ভবিষ্যতে কিন্তু আমাদের এই অধ্যায়টা দেওয়ার যুক্তিগত খুবই, যে আমরা কিন্তু ভবিষ্যতে প্রত্যেকে বাবা মা হতে চাই, এই কারণে আমাদের এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট জেনে রাখা। ঠিক আছে, তো এখানে কিছু দুইটা ভাগে ভাগ করে বলছে যে গর্ভনিরোধের একটা অস্থায়ী পদ্ধতি, আর একটা হলো স্থায়ী পদ্ধতি। তো অস্থায়ী পদ্ধতি আর স্থায়ী পদ্ধতি, তো স্থায়ী পদ্ধতি থেকে ছোট প্রশ্ন হয়। অস্থায়ী পদ্ধতি এমসিকিউ এর জন্য, অস্থায়ী পদ্ধতি এমসিকিউ এর জন্য। তো অস্থায়ী পদ্ধতির মধ্যে একটা বলছে শারীরিক পদ্ধতি। এখানে বলছে, তো আমরা বলেছি যে রজচক্রের তোমার 12 ± 2 এইতম দিনে ওভুলেশন বা ডিম্বপাত ঘটে, এবং এই সময় ডিম্বাশয় থেকে বেরিয়ে আসে নিষেকের উদ্দেশ্যে। এই সময় যদি শুক্রাণুর দেখা পাই তাহলে এখানে নিষেক হয়। এ কারণে আমাদের এই সময়টা খেয়াল রাখতে হবে যে এই সময়ে তোমার যৌন মিলন থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে। আর শারীরিক পদ্ধতি, আরেকটা বলছে রাসায়নিক পদ্ধতি। এখানে রাসায়নিক পদ্ধতির জন্য বিভিন্ন জেলি, ফোম এসব ব্যবহার করা হয়। এই জেলি, ফোম এরা মোটামুটি 20-30 মিনিটের মধ্যে এরা শুক্রাণুকে নষ্ট করতে পারে, নষ্ট করে দেয়। ঠিক আছে, গ নম্বর যান্ত্রিক পদ্ধতি। আর আমি পড়াচ্ছি, কিন্তু আমার ধারণা যে এখন যে একসময় মানুষকে এটা বলতে হতো, একসময় শিখিয়ে দিয়ে, একসময় মানুষ যে রজচক্র নিয়ে, ফিমেল সাইকেল নিয়ে আলোচনা করবে, সেটা একটা বড় ধরনের লজ্জার বিষয় ছিল আমাদের দেশে। ঠিক আছে, যে একসময় গর্ভনিরোধ নিয়ে মানুষ বলবে, ওপেন হবে যে গর্ভনিরোধ এই পদ্ধতিতে করা যায়, এগুলো একসময় বাংলাদেশে মানে এটা বললে মেরেও দিতে পারে। হ্যাঁ, এটা মানে এমন একটা মান সম্মানীয় বিষয়। কিন্তু এখন আমরা যেহেতু, আমাদের মেন কথা হলো আমরা আমাদের শিক্ষার হার অনেক বেড়েছে, এ কারণে আমরা এগুলো মানে এখন জানছি এবং এগুলো আমরা ওপেন হতে পারছি। বলছি তো এক সময় ছিল যে একটা মেয়ের সাথে আলোচনা করা কি, মানে একটা মেয়ে যে আলোচনা করবে যে তার গর্ভনিরোধ পদ্ধতি সম্পর্কে জানবে, তার ফিমেল সাইকেলের রজচক্র সম্পর্কে জানবে, আমাদের দেশে এই পরিস্থিতি একসময় ছিল না। এর প্রধান কারণ হলো শিক্ষা, যে আমরা শিক্ষা দীক্ষাতে এতই পিছিয়ে ছিলাম যে এগুলো নিয়ে আলোচনা করা এক ধরনের পাপ বা এক ধরনের তোমার অন্যায়, যে এটা নিয়ে কেন আলোচনা করা হবে। তো এখন আমরা এই পর্যায়ে আর নাই, আমরা বিশ্বের সাথে এখন তাল মিলিয়ে চলছি। তো আমরা যান্ত্রিক পদ্ধতির মধ্যে বিভিন্ন কথাবার্তা আছে। ঠিক আছে, তোমার কন্ডম আছে, তারপরে বলছে যে তোমার স্পঞ্জ আছে, তারপরে ডায়াফ্রাম আছে, তারপরে 4 নম্বর বলছে যে আইইউডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, আলট্রা ইউটেরাইন ডিভাইস আছে। তারপরে তোমার আরো আছে 5 নম্বর, তোমার বলছে ফেমসিল্ড বলছে, তারপরে ভল ক্যাপ, তারপরে বলছে সার্ভিক্যাল ক্যাপ ইত্যাদি। এগুলো সব এমসিকিউ এর জন্য এগুলো ব্যবহার করা যেতে পারে। এগুলো নামগুলো তোমরা একটু পড়বা। ঠিক আছে, তাহলে দেখো, অস্থায়ী পদ্ধতির মধ্যে শারীরিক পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি,
অস্থায়ী পদ্ধতির মধ্যে আমরা আছি। অস্থায়ী পদ্ধতির মধ্যে আমরা আছি, দেখো। তারপরে যান্ত্রিক পদ্ধতি 1 2 3 গেল। তারপরে ঘ নম্বর বলছে শারীরবৃত্তীয় পদ্ধতি। শারীরবৃত্তীয় পদ্ধতি, একটা বলছে শারীরিক পদ্ধতি, একটা বলছে শারীরবৃত্তীয় পদ্ধতি, ফিজিওলজিক্যাল পদ্ধতি। শারীরবৃত্তীয় পদ্ধতি, এই ফিজিওলজিক্যাল পদ্ধতির মধ্যে আমরা যেটা মা যেটা খেয়ে থাকে সেটা হলো কি, যে আমরা বলি যে গর্ভনিরোধক পিল। গর্ভনিরোধক পিল, বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, তবে অবশ্যই এটা ডাক্তারের সাথে পরামর্শ করে, কারণ এই পিলগুলোর অনেক ক্ষতিকর দিক আছে, ঠিক আছে। আরেকটা করা যায়, সেটা হলো যে ইনজেকশন করা যায়। মনে করো 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি এরকম ইনজেকশন আছে, যে এই ইনজেকশন নিলে 3 মাস মেয়াদি যদি ইনজেকশন না হয় তাহলে এই 3 মাসের মধ্যে সে প্রেগনেন্ট হবে না, বাচ্চা আসবে না। তারপরে তোমার আর আছে আরেকটা বলে রোপণ ক্যাপসুল। রোপণ ক্যাপসুল, এই রোপণ ক্যাপসুল এটা এক ধরনের ওষুধ, যেটা বাহুতে এখানে তোমার কেটে এখানে ভিতরে ক্যাপসুলটা দিয়ে সেলাই করে দেওয়া হয়। এই ক্যাপসুলটা আস্তে আস্তে শরীরে অ্যাবজর্ব হতে থাকবে, এবং এই ক্যাপসুলটা যতদিন মেয়াদ থাকবে ততদিন সে গর্ভধারণ করবে না। এরকম কিছু আছে, ঠিক আছে। আর লাস্টে বলছে যে কি, গর্ভপাত করা। গর্ভপাত করা, এটা হলো যে ডাক্তারের কাছে গিয়ে গর্ভপাত অস্ত্রোপচারের মাধ্যমে অপারেশন করে ভ্রূণটাকে জরায়ু থেকে বের করে নেওয়া, ঠিক আছে। এই হলো অস্থায়ী পদ্ধতি। ওকে, এই অস্থায়ী পদ্ধতিগুলো এমসিকিউ এর জন্য পড়বা। আরেকটা হলো স্থায়ী পদ্ধতি। স্থায়ী পদ্ধতিটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। স্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতির মধ্যে 1 নম্বর ভ্যাসেকটমি, আর 2 নম্বর টিউবেক্টমি। টিউবেক্টমি, ভ্যাসেকটমি আর টিউবেক্টমি। টিউবেক্টমিকে বলা হয় লাইগেশন। ভ্যাসেকটমি সোজা কথায় যেটাকে বলা হয় পুরুষের শুক্রনালী কেটে ফেলা। শুক্রনালী কেটে ফেলা একদম এই কাজের জন্য, মানে এখন পর্যন্ত, মানে এখন আসলে যদি এটা তো তোমার ওপেন মিডিয়া, এই ওপেন মিডিয়াতে বলা ঠিক না যে এই ভ্যাসেকটমি, এটা মানে এক সময় যে পুরুষদেরকে যে আপনি ভ্যাসেকটমি করা হোক, 2টা লুঙ্গি দেওয়া হবে, 1000 টাকা দেওয়া হবে। তো এটা মনে করো না, ভ্যাসেকটমি মানে শুক্রনালী কেটে ফেলা, যা শুক্রাণু তোমার উৎপন্ন হবে ঠিকই, কিন্তু বাইরে আসতে পারবে না। এটা মনে করার দরকার নেই, শুক্রাণু উৎপন্নই বন্ধ হয়ে যাবে, শুক্রাণু উৎপন্ন কিন্তু বাইরে আসতে পারবে না। এটাই হলো ভ্যাসেকটমি। এটা পুরুষের ক্ষেত্রে করা হয়। তাহলে পুরুষের যেটা করা হয় যে ভ্যাসেকটমি, এটা শুক্রনালী কেটে ফেলা। আর মেয়েদের যেটা করা হয় টিউবেক্টমি বা লাইগেশন। মেয়েদের যেটা করা হয় টিউবেক্টমি বা লাইগেশন, এটা হলো ফেলোপিয়ান নালী কেটে ফেলা। ফেলোপিয়ান নালী কেটে ফেলা। তাহলে তোমরা জানো যে ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয়, কিন্তু নিষেকের জন্য ফেলোপিয়ান নালীতে আসতে হয়। তো ফেলোপিয়ান নালী যদি কেটে ফেলা হয় তাহলে নিষেক হবে না। তাহলে এটাই হলো খুব ইম্পর্টেন্ট 1 মার্কের প্রশ্ন। একটা হলো ভ্যাসেকটমি, শুক্রনালী কেটে ফেলা, আর হলো টিউবেক্টমি বা লাইগেশন, এটা হলো মেয়েদের ফেলোপিয়ান নালী কেটে ফেলা। এটা 1 মার্কের প্রশ্ন হিসেবে আসে, খুব ইম্পর্টেন্ট, তোমরা পড়বা। ওকে, হ্যালো হ্যালো, আসসালাম। কোন ইয়ারের? হ্যাঁ, ক্লাস নিচ্ছি তো। না, তো তোমার তাহলে পেমেন্ট করা নাই, সেকেন্ড ইয়ার কমপ্লিট করা নাই। তাহলে তুমি পরে কথা বলো। তোমার পেমেন্ট তাহলে আমার এখানে পেমেন্ট করা নাই দেখাচ্ছে, এটা আমি কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, তুমি তাহলে পরে কথা বলো।
দেখো, এখন আমরা যেটা পড়বো সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এটা পরীক্ষাতে আসে বড় প্রশ্ন হিসাবে। সেটা হলো আইভিএফ। আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন, এটাই একটা 1 মার্কের প্রশ্ন যে আইভিএফ কি। আইভিএফ হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ঠিক আছে? ইন মানে ভিট্রো, ভিট্রো মানে কাচের নল, তাহলে কাচের নলের ভিতরে, কাচের নলের ভিতরে নিক্ষেপ ঘটানো। কাচের নলের ভিতরে নিক্ষেপ ঘটানো, এটাকে আমরা বলছি ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ঠিক আছে? কাচের নলের ভিতরে নিক্ষেপ ঘটানো, এটাকে আমরা বলছি ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এটা একটা 1 মার্কের ছোট প্রশ্ন। এই আইভিএফ কি, এটাই আমরা আলোচনা করব। এটা একটা বড় প্রশ্ন, আইভিএফ কি। এই আইভিএফ পদ্ধতিতে কাচের নলের মধ্যে, তোমরা যেটা টেস্ট টিউব বেবি বলে থাকো, আসলে সেটাই আজকে আসলে সেটাই আমরা আলোচনা করব, টেস্ট টিউব বেবি, কাচের নলের ভিতরে। এই আইভিএফ পদ্ধতি সালটা সম্ভবত আমার বইতে ভুল দেওয়া আছে, দেখবা 1978 এর 25শে জুলাই 2জন বিজ্ঞানী প্যাট্রিক স্টোকটিক ও রবার্ট জি এডওয়ার্ডস, প্যাট্রিক স্টোকটি ও রবার্ট জি এডওয়ার্ডস, ইনারা দুজন প্রথম টেস্ট টিউব বেবির জন্ম দেন। মানে এনারা টেস্ট টিউব বেবি পদ্ধতিটা আবিষ্কার করেন, ঠিক আছে? প্রথম যে টেস্ট টিউব বেবি এনাদের এই দুজনের মাধ্যমে, এই দুজন বিজ্ঞানীর মাধ্যমে প্রথম যে টেস্ট টিউব বেবি পৃথিবীতে আসে, তার নাম কি জানো তোমরা সবাই? লুইস ব্রাউন। লুইস ব্রাউন, বা কেউ কেউ বলছে লুইস জয় ব্রাউন। লুইস জয় ব্রাউন, এটা একটা মেয়ে, এর নাম লুইস জয় ব্রাউন। লুইস জয় ব্রাউন এর একটা মেয়ে। 2006 সালে এই মেয়ে আবার স্বাভাবিকভাবে আবার সন্তান জন্ম দেয়। তাহলে এই টেস্ট টিউব বেবি বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন যেটাকে বলছি, সেটা এই দুজন বিজ্ঞানী প্রথম এই পদ্ধতি আবিষ্কার করেন। এই পদ্ধতির মাধ্যমে যে বেবির জন্ম হয় তার নাম লুইস ব্রাউন বা লুইস জয় ব্রাউন। এই মেয়ে 2006 সালে সে আবার সাধারণ পদ্ধতিতেই গর্ভধারণ করে, সন্তানের জন্ম দেয়। এই জন্য এই দুই বিজ্ঞানী 2010 সালে নোবেল পান। 2010 সালে নোবেল পান। 2001 সালে আমাদের বাংলাদেশে টেস্ট টিউব বেবি আবিষ্কার করা হয় ঢাকাতে ডক্টর ফাতেমা ক্লিনিকে, ঠিক আছে? হীরা, মণি, মুক্তা, 3টা সন্তানের জন্ম দেন হীরা, মণি, মুক্তা। আমাদের বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বেবি, এরা 3জন একসাথে 3টা বেবির জন্ম হয়, হীরা, মণি, মুক্তা। এটা বাংলাদেশের ক্ষেত্রে, এটা বাংলাদেশে। আর ওটা বলছি বিশ্বে, ঠিক আছে? তো এই পদ্ধতিটা কি জিনিস আমরা জানবো।
কল আসতেছে খুব মোবাইলে এই সময়, বুঝতে পারছো কি? কল আসছে এই কারণ যে যারা যে পেমেন্ট নাই, যাদের দেওয়া নাই, তারা ক্লাস করতে পারছে না, ঠিক আছে? যাদের এখনো দেওয়া নাই ক্লাস পেমেন্ট, তাদেরকে মোটামুটি গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আইভিএফ নিয়ে একটু কথা বলি। কেন আইভিএফ দরকার, কেন দরকার, কাদের দরকার, কেন দরকার, কাদের দরকার? তাহলে অবশ্যই তাদের দরকার যাদের স্বাভাবিক পদ্ধতিতে সন্তান হয় না। আমাদের মায়েরা যেমন স্বাভাবিক পদ্ধতিতে আমাদেরকে গর্ভে ধারণ করেছে, এরকম কোনো মা যদি স্বাভাবিকভাবে গর্ভধারণ না করতে পারে, তাহলে তারা এই টেস্ট টিউব বেবি বা আইভিএফ নিয়ে থাকে। তো এখন সে প্রবলেমটা হলো, এটা কি শুধু মায়ের প্রবলেম? এটা কি শুধু মায়ের প্রবলেম? তাহলে মায়ের কি সমস্যার জন্য আইভিএফ নেওয়া হয়, আর বাবার কি সমস্যার জন্য, বাবার কি সমস্যার জন্য আইভিএফ নেওয়া হয়? দেখো, এখন তোমরা যদি মনে করে থাকো যে পৃথিবীতে যারা যারা টেস্ট টিউব বেবি নিচ্ছে তাদের প্রত্যেকেরই মায়ের প্রবলেম, মানে মেয়েটার প্রবলেম, তাহলে এই ধারণা 100% ভুল। কেননা শুধু মায়ের প্রবলেমের কারণে যে টেস্ট টিউব বেবি নেওয়া হয় এমনটা নয়, বাবার প্রবলেমও থাকতে পারে। এবং বর্তমানে বিশ্বে বাবার প্রবলেমটাই বেশি উঠে আসছে, যে বাবার প্রবলেম। বাবার কি প্রবলেম থাকতে পারে? আসলে তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি মানে মা হতে পারবো, আর ছেলে হয়ে জন্ম নিয়েছি মানে বাবা হতে পারবো, এ ধারণা একদম ভুল, ঠিক আছে? কারণ তোমরা জানো যে বাবা মা হওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো ওভামা স্পাম, ঠিক আছে? এখন কেউ যদি মনে করে থাকো যে পুরুষ মানেই তার স্পাম তৈরি হয়, এই কথা ঠিক না, ঠিক আছে? পুরুষ মানেই তার স্পাম তৈরি হয়, এই কথা ঠিক না। কেন কেন বলছি দেখো, যে পৃথিবীতে 3 ধরনের পুরুষ আছে, পৃথিবীতে 3 ধরনের পুরুষ আছে। তা হলো স্পার্মাশিয়া, স্পার্মাশিয়া পুরুষ, অলিগোস্পার্মাশিয়া, অলিগোস্পার্মাশিয়া পুরুষ, আর পলিস্পার্মাশিয়া পুরুষ। তোমরা জানো বায়োলজিতে মানে নাই, স্পার্মাশিয়া পুরুষের শুক্রাণু তৈরি হয় না, শুক্রাণু তৈরি হয় না। তাহলে এই পুরুষ দ্বারা গর্ভধারণ করা অসম্ভব। অলিগোস্পার্মাশিয়া, অলিগো শব্দের অর্থ কিন্তু বেশিও না কমও না, মাঝারি, তাহলে অল্প, অনেক বেশি না, কম, অল্প উৎপন্ন হয়। তবে তোমরা জানো যে মোটামুটি তোমাদের দেওয়া আছে, দেখবা টেস্ট টিউব বেবি পড়তে গেলে, যে একটা ডিম্বাণুর জন্য কমপক্ষে 1 লাখ শুক্রাণু দরকার। এখন কম যে শুক্রাণু উৎপন্ন হয়, বা মনে করো যে যতগুলো শুক্রাণু উৎপন্ন হলো তারা আবার তোমার কি বলবো, যে চলাচলে সক্ষম না, তাদের ত্রুটিপূর্ণ শুক্রাণু, তাদের অনেকে লেজ নাই, বা তাদের মাথা আকৃতি ভিন্ন, তারা চলতে পারে না, বা তাদের মধ্যে তোমার পুষ্টির অভাব আছে, এই ধরনের স্পামগুলো আমরা বলছি অলিগোস্পার্মাশিয়া। আর পলিস্পার্মাশিয়া মানে অনেক বেশি শুক্রাণু। তাহলে মন ধরে নেওয়া হয় মোটামুটি যে যারা বাবা হয়েছে, আমাদের বাবারা, তাহলে আমাদের বাবারা সবাই পলিস্পার্মাশিয়া। কেননা পলিস্পার্মাশিয়া ওরা তোমার পশুর শুক্রাণু তৈরি হয় এদের, এবং এরা বাবা হতে কোনো সমস্যা নাই। তাহলে দেখো মায়ের কি সমস্যা? আসলে মায়ের একটাই সমস্যা। কি সমস্যা? যে মায়ের হলো ডিম্বাণু উৎপন্ন না হওয়া। আমরা যাকে বন্ধা মা বলি, যে মা ডিম্বাণু উৎপন্ন করতে পারে না। আরো সমস্যা হতে পারে, যেমন হতে পারে যে মায়ের ফেলোপিয়ান নালী যেখানে নিষেক হবে, সেই ফেলোপিয়ান নালী কোনো কারণে মা হয়তো বা পূর্বে কোনো অপারেশন করেছিল, সেই অপারেশনের সময় তোমার ইয়াতে কোনো না কোনোভাবে ছুরি কাঁচির আঘাত লেগে মায়ের এই ফেলোপিয়ান নালীটা ক্ষতবিক্ষত হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মা গর্ভধারণ নাও করতে পারে। আবার মনে করো যে মায়ের এই ফেলোপিয়ান নালীটা খুবই সরু, এর মধ্যে ডিম্বাণু প্রবেশ করতে পারে না, এ ধরনের সমস্যা হতে পারে।
ঠিক আছে। আবার সময় মতো ডিম্বপাত হয় না, মানে তোমাদেরকে যে বলেছি 14+-2তম দিনে এই সময়ের মধ্যে ডিম্বপাত হয় না, অনেক পরে হয় বা আগে হয়, এরকম কোনো সমস্যা থাকলে সে মাও এরকম যে মা হতে পারে না। তো মেন সমস্যা হলো ডিম্বাণু উৎপন্ন না হওয়া, ঠিক আছে। মেন সমস্যা হলো ডিম্বাণু উৎপন্ন না হওয়া, এটা হলো মায়ের মেন সমস্যা। এছাড়া এখন যে বহির্বিশ্বে বা আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে, বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে এখন মায়েদের থেকে বাবাদের সমস্যাটাই বেশি, যে বাবাদের স্পাম তৈরিগত সমস্যাটাই বেশি, স্পামের পরিমাণ কম বা স্পাম উৎপন্ন হয় না, এটাই বেশি প্রবলেম এখন দেখা যাচ্ছে। তাহলে কি করতে হবে? তাহলে যারা আইভিএফ নিবে, টেস্ট টিউব বেবি নিবে, তারা প্রথমে ডাক্তারের শরণাপন্ন হবে, ডাক্তারের সাথে আলোচনা করবে যে আমরা টেস্ট টিউব বেবি নিতে চাই। তখন ডাক্তার মেল এবং ফিমেল দুজনারই যে টেস্টগুলো করতে হয়, তোমার হরমোনাল টেস্ট, সেই হরমোনাল টেস্টগুলো সে করে সে বুঝতে পারবে যে কার সমস্যা। এখন যদি মনে করো যে মায়ের সমস্যা হয়ে থাকে, তাহলে সেই মায়ের, তাহলে দেখো আমাদের মা যারা স্বাভাবিক নিয়মে গর্ভবতী হয়েছে, তারা কি রজচক্র তার স্বাভাবিক ছিল, স্বাভাবিক রজচক্রের সময় তার 14তম দিনে ডিম্বপাত হয়েছে, তখন তার ডিম্বাণু স্পামের সাথে মিলিত হয়েছে, সে নিষিক্ত হয়েছে, তারপরে সে গর্ভধারণ করেছে। কিন্তু যে মা এরকম আইভিএফ নিবে, সে মাকে তাহলে ওষুধের মাধ্যমে এই রজচক্রটা নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে। ওষুধের মাধ্যমে রজচক্র নিয়ন্ত্রণ করাতে হবে। তোমরা জানো যে রজচক্রের 14তম দিনে ওভুলেশন হবে। তো এই জন্য তাকে ওষুধ খাইয়ে এই নিয়মটাকে, এই ওভুলেশনের পিরিয়ডটাকে তোমার কন্টিনিউ করা হবে। যে এই সময়টা দেখা যাচ্ছে তার অনেকের তোমার এই রজচক্রের সমস্যা থাকতে পারে, এখানে প্রথম থেকে তাকে ওষুধের মাধ্যমে রজচক্রটা নিয়ন্ত্রণ করানো হবে। এবার মাকে যেটা করা হয়, এফএসএইচ, তোমরা নাম শুনেছো, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা বোথ মেল অ্যান্ড ফিমেল সবাইকে, যে আসলে আমরা তো জানি না যে আমি আসলে একটা মেয়ে সে গর্ভবতী হতে পারবে কিনা, সে তো বিবাহের আগে জানবে না। তাহলে আমাদের প্রত্যেকেরই যেটা প্রচুর পরিমাণ, আমাদের কিন্তু আমরা যেটা খাই, যে আমরা মোটা হয়ে যাই কিসের জন্য? আমরা মোটা হয়ে যাই ফ্যাটের জন্য। কিন্তু প্রোটিন যদি খাও তাহলে তুমি মোটা হবে না, আর মোটা হয়ে যায় কার্বোহাইড্রেটের জন্য। আমাদের মোটা হয়ে যাওয়ার দুইটা কারণ, একটা হলো ফ্যাট, একটা হলো কার্বোহাইড্রেট। কিন্তু তুমি মনে করো না প্রোটিনের জন্য তুমি মোটা হয়ে যাবা, ঠিক আছে। তো তোমাকে বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার যদি আমরা বেশি খাই, কারণ তোমরা জানো, আমি পড়িয়েছি তোমাদেরকে, প্রোটিনের মধ্যে দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, একটা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড, একটা অনত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। এর মধ্যে ফলিক অ্যাসিড আছে, ঠিক আছে। এই ফলিক অ্যাসিড, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এরা কিন্তু ফলিক অ্যাসিড থেকে আমাদের শরীরে এই হরমোনটা তৈরি হয়। তো এই অ্যামাইনো অ্যাসিড যদি বেশি খাও, অ্যামাইনো অ্যাসিড কিভাবে বেশি খাবা? প্রোটিন বেশি খেতে হবে, ঠিক আছে। এই প্রোটিন জাতীয় খাবার যদি তুমি বেশি খাও, তো তোমার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে এফএসএইচ তৈরি হবে। আর এফএসএইচ যাদের শরীরে প্রচুর তৈরি হবে, তাদের ধরে নেওয়া হয় যে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরিগত সমস্যাগুলো থাকে না, কারণ এই ফলিকল স্টিমুলেটিং হরমোনই আমাদের শরীরে শুক্রাণু এবং ডিম্বাণুর পরিমাণটা নিয়ন্ত্রণ করে। যাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন বেশি খরিতে হবে, তাদের শরীরে প্রোটিনের অভাব কম থাকবে, ঠিক আছে। তো এ কারণে তোমাদের প্রোটিন, বিশেষ করে দেখবা তোমাদের বইতেও বলা হয়েছে অঙ্কুরিত ছোলার কথা বলা হয়েছে। অঙ্কুরিত ছোলাতে প্রচুর প্রোটিন, এছাড়া এনিম্যাল প্রোটিনগুলো তো আছেই, এগুলো আমাদের শরীরে তোমার এফএসএইচ এর পরিমাণ বাড়িয়ে দেয়, ঠিক আছে। তো মাকে তখন এফএসএইচ ইনজেকশন করা হয়। তো আমরা জানি যে একবার রজচক্র চলাকালীন সময় একটা ডিম্বাণু তৈরি হয়, কিন্তু ফলিকল ইনজেকশন যখন মাকে করা হবে, বা তোমার শরীরে যখন ফলিকল, দেখবা তোমাদের কালকে আমি বলেছি কিন্তু যে অভিন্ন যমজ আর ভিন্ন যমজ নিয়ে, যে দুইটা ডিম্বাণু নিষিক্ত হয়। ভিন্ন যমজের ভিন্ন যমজ বলাতে কিন্তু বলেছি যে একটা হয় যে একটা ডিম্বাণুই শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে বিভাজনের সময় দুইটা পৃথক কোষ হয়েছে, আর একটা হয় দুইটা ডিম্বাণু নিষিক্ত হয়। তাহলে দুইটা ডিম্বাণু কোথেকে আসলে? একই রজচক্র চলাকালীন সময়ে দুইটা ডিম্বাণু, দেখবা যে তুমি নেটে যদি কখনো সার্চ দাও বা গুগলে যদি কখনো সার্চ দাও, দেখবা যে তোমার এই তোমার যারা যমজ টুইন, তো তাদের বলছে যে বেশি লম্বা মেয়েরা টুইন শিশুর জন্ম দেয়। তারপরে যেসব মেয়েদের শরীরে প্রোটিন বেশি, তার একটা কারণ প্রোটিন আমাদের শরীরে, মানে মেয়েদের শরীরে বা ছেলেদের শরীরে শুক্রাণু ডিম্বাণুর পরিমাণ বাড়িয়ে দেয়। এ কারণে যারা প্রোটিন বেশি খাবে, তাদের শরীরে একাধিক ডিম্বাণু তৈরি হতে পারে। তো তোমাকে যখন এফএসএইচ ইনজেকশন করা হবে, কোনো মাকে যখন এফএসএইচ ইনজেকশন করা হবে, তখন তার ডিম্বাণুর পরিমাণ, উৎপন্নের পরিমাণ বেড়ে যাবে। তো আমাদের দরকার তো একটা ডিম্বাণু, কিন্তু আমরা কেন এফএসএইচ ইনজেকশন দিয়ে বেশি ডিম্বাণু তৈরি করব?
কারণ আমরা এফএসএইচ ইনজেকশন দিয়ে বেশি ডিম্বাণু তৈরি করব, কারণ দেখা যাচ্ছে কিছু ডিম্বাণু মায়ের গর্ভাশয় থেকে বের করে আমরা ল্যাবে রিজার্ভ রাখবো। কেন রিজার্ভ রাখবো? কারণ টেস্ট টিউব বেবিতে যেটা হয়, প্রথমবার এই যে মায়ের ডিম্বাণুটা বের করে শুক্রাণুর সাথে নিষেধ ঘটিয়ে মায়েরকে যখন আবার সেই জাইগোটটা মায়ের শরীরে দেওয়া হয়, দেখা যায় জাইগোটের টেম্পারেচার আর মায়ের শরীরের টেম্পারেচার এক না হওয়াতে অনেক সময় দেখা যায় যে ইমপ্ল্যান্টেশন মানে কি, যে মায়ের জরায়ুর মধ্যে তোমার এই জাইগোটটা প্রবেশ করিয়ে দেওয়া, এর ইমপ্ল্যান্টেশনের কিছুদিন পর জাইগোটটা বেরিয়ে চলে আসে। ঠিক আছে, মানে মায়ের জাইগোটটা বেরিয়ে চলে আসে। জাইগোটটা বেরিয়ে চলে আসার মানে কি, সে হলো ফেল করলো, সেই ডাক্তার ফেল করলো তার টেস্ট টিউব বেবি দেওয়াতে। ঠিক আছে, তো এই জন্য সে যেন ফেল করলে আবার কিন্তু ডিম্বাণু উৎপন্ন করার জন্য আবার তার রজচক্র পর্যন্ত ওয়েট করতে হবে, যে আবার পরের মাসে আবার রজচক্র শুরু হবে, তারপর আবার ডিম্বাণু তৈরি হবে। তারপর আর সে যদি আগেই ডিম্বাণু বেশি করে তৈরি করে রাখে, তাহলে একটা যদি ফেল করে, তাহলে পরবর্তীতে যে ডিম্বাণু প্রিজার্ভ করে রেখেছে, সেই প্রিজার্ভ করা ডিম্বাণু দিয়ে সে আবার কাজটা চালাতে পারবে, মানে পরে আবার জাইগোটটা তৈরি করে আবার ইমপ্ল্যান্টেশন করতে পারবে। এই কারণে এফএসএইচ ইনজেকশন দেওয়া হয়, যে এফএসএইচ ইনজেকশন দিলে বেশি ডিম্বাণু পাওয়া যায়। তো ঠিক আছে, তাহলে তাহলে প্রথমে আমরা ওভুলেশনের পিরিয়ডটা ঠিক করলাম ওষুধ দিয়ে, তারপরে আমরা মাকে এফএসএইচ ইনজেকশন দিলাম, যে এফএসএইচ ইনজেকশন দিলে মায়ের শরীরে ডিম্বাণুর পরিমাণ বাড়বে। এবার আমরা যেটা করব, যে এই ডিম্বাণু তো কোথায় আছে, এই ডিম্বাণু মায়ের কোথায় আছে দেখো, আমরা দেখেছি, আমরা এই চিত্রটা তোমাদেরকে মাঝে মাঝে আঁকাচ্ছি, যে দেখো ফেলোপিয়ান নালী, এই যে ডিম্বাশয়, এটা তো জরায়ু, এটা জরায়ুর নিচের দিক সার্ভিক্স। ঠিক আছে, তো দেখো যে এর ভিতরে ডিম্বাণু তৈরি হয়েছে, এটা ডিম্বাশয়, এটা ডিম্বাশয়। এখন যেটা করা হয় মাইক্রো ইনজেকশন, খুবই ছোট ইনজেকশন, মানে সূচটা এতই ছোট যে বলছে খালি চোখে দেখা যাবে না এরকম ইনজেকশন, কারণ তোমরা জানো ডিম্বাণুর আয়তন কত, 0.014 মিলিমিটার। তাহলে এত ছোট ডিম্বাণু আমরা এই মায়ের এই ডিম্বাশয়ের মধ্যে ইনজেকশনের মাধ্যমে বের করে নিয়ে আসবো। এটার জন্য তো অবশ্যই মা ব্যথা পাবে, যেন মা ব্যথা না পায় এই কারণে ব্যথানাশক ওষুধ খাইয়ে বা অনেক সময় মাকে অজ্ঞান করে এটা করা হয়। ঠিক আছে, যে ডিম্বাশয় থেকে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে ডিম্বাণুকে বের করে নিয়ে আসা। আর একটা পদ্ধতি আছে, সেটা মায়ের জন্য আরো কষ্টদায়ক, ল্যাপারোস্কোপিক বলা হয়। এই ল্যাপারোস্কোপিকে যেটা করা হয়, যে এটা খুবই কষ্টদায়ক, মায়ের নাভির মধ্যে দিয়ে একটা টিউব ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে, একটা ক্যাথেটারের টিউবের মতো নাভির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এবং যেটা করা হয় যে মায়ের শরীরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঢুকানো হয়। গ্যাস ঢুকানো হলে কি হবে, মা ফুলে যাবে। যখন মা ফুলে যাবে তখন দেখা যাচ্ছে যে মায়ের ভিতরের যে মানে ত্বক আর তোমার জরায়ু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তখন এই নাভি দিয়ে ঢুকিয়ে তোমার ঢুকে এখানে ডিম্বাশয়ের মধ্যে তোমার ক্যাথেটারটাকে নিয়ে এসে সেই এখান থেকে ডিম্বাণুটাকে বের করে নিয়ে আসা হয়। এটা খুব মারাত্মক, এবং এটার জন্য মাকে অজ্ঞান করতে হয়, এবং এটা ব্যথা না, এটা খুব মানে ব্যথাদায়ক। আর এটা খুব সহজ, এটার জন্য অতটা ব্যথা হয় না। ঠিক আছে, ল্যাপারোস্কোপিক পারতপক্ষে না করার চেষ্টা করা হয়, তবে খুব মোটাদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিকের করা হয়, যে তাদের জরায়ু তোমার ডিম্বাণু খুব কম উৎপন্ন হয়ে থাকে, তো এই কারণে রিস্ক না নেওয়ার জন্য এটা করা হয়, তাদেরকে ল্যাপারোস্কোপিক করা হয়, যে তাদের নাভি দিয়ে ক্যাথেটার ঢুকিয়ে তাদেরকে গ্যাস দিয়ে ফুলিয়ে নিয়ে জরায়ুকে আলাদা করে নিয়ে তারপরে এটা করা হয়। ঠিক আছে, তাহলে যেটা করা হলো, কি করলাম আমরা ডিম্বাশয় থেকে ডিম্বাণু কালেক্ট করলাম, ডিম্বাণু সংগ্রহ করলাম। তো ডিম্বাণু সংগ্রহ করলে তোমরা জানো, আমি তোমাদেরকে পড়িয়েছি, ডিম্বাণুর আশেপাশে কিন্তু ফলিকল কোষ, মিউকাস এসব লেগে থাকে। এই কারণে এটাকে বলে একটা চোষক পদ্ধতি, একটা চোষক কাগজ, মানে টিস্যু কাগজের মতো, এটা টিস্যু কাগজের মতো চোষক কাগজে নিয়ে এসে ডিম্বাণুটাকে রাখতে হয়। রাখলে এই চোষক কাগজ কি করে, ডিম্বাণুর গায়ের সাথে যে মিউকাস, ফলিকল কোষ, এগুলো সব কি পরিষ্কার করে নেয়। এবার এই যে ডিম্বাণুটাকে সংগ্রহ করে নিয়ে আসলাম, এবার এই ডিম্বাণুটাকে একটা পেট্রি ডিশে রাখলাম। পেট্রি ডিশ, ধরে নাও এটা একটা পেট্রি ডিশ, পেট্রি ডিশে রাখলাম। ঠিক আছে, এই পেট্রি ডিশে ডিম্বাণুটাকে যখন রাখলাম, এবার কি দরকার, এবার দরকার স্পার্ম, শুক্রাণু দরকার।
শুক্রাণু দরকার। এবার এখন যদি ধরো যে দম্পতি বাচ্চা নিবে, টেস্ট টিউব নিবে, সেই দম্পতির পুরুষটা শুক্রাণু তৈরি করতে সক্ষম, তাহলে সেই পুরুষই তার শুক্রাণু বা স্পামটা দিবে। আর যদি সেই পুরুষও তোমার শুক্রাণু তৈরি করতে অক্ষম হয়, তাহলে ওই ক্লিনিকে তাদের ডোনার থাকে, সেই ডোনারের কাছ থেকে তার স্পাম সংগ্রহ করে তাদের এই ক্লিনিকে রেখে দেয়, ঠিক আছে, তাদের ল্যাবে রেখে দেয়, তখন সেই শুক্রাণু এখানে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এটাই হতে পারে যে যে দম্পতি বাচ্চা নিবে সেই দম্পতির পুরুষটা যদি শুক্রাণু তৈরিতে সক্ষম হয়, তাহলে সেই পুরুষেরই শুক্রাণু নেওয়া হয়। আর যদি সেই শুক্রাণু তৈরিতে অক্ষম হয়, তাহলে অন্য কোনো ডোনারের কাছ থেকে শুক্রাণু। আমাদের এই ভারতীয় উপমহাদেশে এই কারণটার জন্য টেস্ট টিউব বেবিতে অনীহা দেখা যায়, যে স্পাম ডোনার, হ্যাঁ, স্পাম ডোনারের কারণে। তবে অন্য 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 বিশেষ করে ইন্ডিয়াতে এখন সিঙ্গেল মাদার এই পদ্ধতি প্রচলন হয়ে গেছে, যে সে কারোর সাথে ঘর করবে না, কিন্তু একজন মেয়ে সে তার গর্ভে সন্তান নিতে পারবে। তো সে তার গর্ভে সন্তান নিতে পারবে, সে কিভাবে ডোনারের কাছ থেকে স্পামটা নেবে, ঠিক আছে। তাহলে কোনো শারীরিক রিলেশন ছাড়াই সে স্পাম নিয়ে গর্ভধারণ করার এই পদ্ধতি, এটাকে আমরা বলছি সিঙ্গেল মাদার, যেটা এখন আমাদের ভারতে হয়ে গেছে। আমাদের বিশ্বের অন্যান্য দেশেও এই পদ্ধতি আছে। তো যাই হোক, এখানে শুক্রাণুটাকে দিয়ে মোটামুটি 16 থেকে 20 ঘন্টা যদি এই পেট্রি ডিশে রাখা হয়, তখন দেখা যাবে 16 থেকে 20 ঘন্টার মধ্যে শুক্রাণু মিলন হয়ে গেছে, অর্থাৎ নিষেক হয়ে গেছে। এবার তারা ল্যাবে ডাক্তার পরীক্ষা করবে যে আসলে নিষেকটা হয়েছে কিনা। যদি নিষেক না হয়ে থাকে, তাহলে এখন আবার আমরা জোরপূর্বক নিষেক করানো যাবে। কিভাবে জোরপূর্বক নিষেক করানো যাবে? যে মনে করো এটা একটা ডিম্বাণু, আমরা বলেছি যে কমপক্ষে এই পেট্রি ডিশে একটা ডিম্বাণুর জন্য 1 লক্ষ স্পাম দিতে হবে। আর স্পাম আর ওভাবের কিভাবে মিলন হয়, এটা তোমাদেরকে আমি গত ক্লাসে দেখিয়েছি, ঠিক আছে। তো যদি মনে করি এখানে স্বাভাবিক প্রক্রিয়াতে মিলন না হয়, নিষেক না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে একটা পদ্ধতি, সেটা কি বলছে দেখো, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন। বলছে যে এই ডিম্বাণুর মধ্যে এখন ইনজেকশন করা হবে। কি ইনজেকশন করা হবে? শুক্রাণুকে ইনজেকশন করা হবে। তাহলে এই শুক্রাণুটা ডিম্বাণুর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। আর তোমরা জানো যেখানে মাইক্রোপাইল আছে, সেই মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র যাকে বলি, এই মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র দিয়ে সূচের নিডিলটাকে ঢুকিয়ে দিয়ে ইনজেকশন করলে শুক্রাণু ডিম্বাণু মিলন হয়ে যাবে, ঠিক আছে। এবার জাইগোট গঠিত হয়ে গেল পেট্রি ডিশে। এখন যেটা করা হবে, তো তোমরা সবাই জানো যে মা কোথায় গর্ভধারণ করে? মা গর্ভধারণ করে এন্ডোমেট্রিয়ামের যেটা প্রাচীর সেখানে। এই যে জরায়ুর ভিতরের প্রাচীর, এটা হলো এন্ডোমেট্রিয়াম, এটা হলো জরায়ুর ভিতরের প্রাচীর এন্ডোমেট্রিয়াম। এই যে এটা হলো সার্ভিক্স, যোনিপদ দিয়ে এই যে এটা ইনজেকশন, ওই যে শুক্রাণু মিলন হয়েছে, এটা জাইগোট। এই জাইগোটটাকে ইনজেকশন করলে, জরায়ুর মধ্যে ইনজেকশন করলে, এই যে জাইগোটটা এখানে আসলো, জাইগোটটা এসে এই যে এখানে আটকে যাবে, জাইগোটটা এন্ডোমেট্রিয়ামে আটকে গেলে মা গর্ভধারণ করবে, ঠিক আছে। এই হলো, এখন মা গর্ভধারণ করলে, এখন এই গর্ভধারণকৃত মাকে অনেকে যেটা করে যে বাসায় নিয়ে চলে যায়, আবার অনেকে যেটা রিস্ক থেকে যায় যেসব মাদের ক্ষেত্রে, তারা ডাক্তারের পরামর্শে ক্লিনিকে থেকে একদম সন্তান ভূমিষ্ঠ হওয়া আগ পর্যন্ত সে ডাক্তারের শরণাপন্নে থেকে সন্তান প্রসব করে। কেননা এই সময় যে তোমাদেরকে বলেছিলাম যে এই যে আটকে গেল, দেখা যাচ্ছে আটকে যাওয়ার কয়েকদিনের মধ্যে আবার এটা বের হয়েও চলে আসতে পারে। কেন বের হয়ে আসে আমি বলেছি, যে জাইগোটের টেম্পারেচার আর মায়ের শরীরের টেম্পারেচার, জাইগোটের পিএইচ আর মায়ের শরীরের জরায়ু রসের পিএইচ, এগুলো যদি ম্যাচ না করে, তাহলে এটা বের হয়ে চলে আসতে পারে। যদি বের হয়ে আসে, তাহলে এটা ফেল হলো। আর ফেল হলে ওই যে বলেছিলাম যে অনেকগুলো ডিম্বাণু সংগ্রহ করে রাখা আছে, তখন সেই ডিম্বাণু দিয়ে আবার মাকে আবার পূর্বের মতো করে আবার আইভিএফ এর পদ্ধতি চালানো। এইভাবে একটা মায়ের আইভিএফ বা টেস্ট টিউব বেবি জন্ম দেওয়ানো হয়। এই প্রসেসটা পরীক্ষায় আসছে, বিগত তোমার বোর্ডের প্রশ্নে আসছে, তোমরা দেখবা। আইভিএফ এর সুবিধা কি? সুবিধা হলো একজন মা
তোমার যে মা হতে পারছে না সে মা হতে পারবে। আর অসুবিধা, এখানে তো অসুবিধা বিভিন্ন আছে, আমি বললাম সামাজিক প্রবলেম কিছু আছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে তোমার আইভিএফ করতে গেলে অনেক সময় সাকসেস হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরে জরায়ুর প্রাচীর ক্ষতবিক্ষত হতে পারে, ঠিক আছে। তোমার ফেলোপিয়ান নালীর প্রাচীর ক্ষতবিক্ষত হতে পারে, ডিম্বাশয় ক্ষতবিক্ষত হতে পারে, এইসব বিভিন্ন প্রবলেমগুলো এখানে আছে। ওকে, তো এইটুকুটা পড়বা। আর তোমাদের আইভিএফ হলো আজকে, দেখো এটা তোমরা দেখবে, আমি বইতে যাচ্ছি, বইয়ে যে দেখাচ্ছি তোমাদেরকে, এটা খুব ইম্পর্টেন্ট। ছোট প্রশ্ন বড় প্রশ্ন সবই হয় এখান থেকে। হ্যাঁ, একটাই, একবার চক্র চলাকালীন সময় দুইটা ডিম্বাশয় থেকে একটাই হয়ে থাকে সাধারণ নিয়মে। হ্যাঁ হুমায়রা, দুইটা ডিম্বাশয় থেকে একটাই হয়ে থাকে, তবে যে বললাম ওইসব কারণে দুইটা হয়ে থাকে, ঠিক আছে। তবে সাধারণ নিয়মে একবার রজচক্র চলাকালীন সময় একটা ডিম্বাণু তৈরি হয়। ওকে, এ কি তোর মাথার উপর দিয়ে গেল রে? ওই সব মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বুঝছিস না রে মাহাদি? হ্যাঁ এ মাহাদি, মাহাদি মাথার উপর দিয়ে কি যাচ্ছে রে? হ্যাঁ, মাথার উপর দিয়ে কি যাচ্ছে? কি বুঝলি না যে তোর মাথার উপর দিয়ে যাচ্ছে, বল। হ্যাঁ, না না মাহাদি তো একটা, মেহেদি আছে, মেহেদি মুন্না, মেহেদি হোসেন মুন্না একটা, আর একটা আছে মাহাদি খান। আচ্ছা, লাইভ ক্লাসে আসা একটু পরে ক্লাস শুরু করলে ভালো হয়। বারবার গ্রুপে রিলোড না করলে অনেক সময় লাইভ ক্লাসটা সামনে আসে না, এর মধ্যে 1-2 মিনিট পড়া হয়ে যায়। আচ্ছা, লাইভ কালকে থেকে লাইভে আসা 5 মিনিট পরে শুরু করবো, যা। এক টাইমে দুইটা লাইভ ক্লাস, এক টাইমে দুইটা লাইভ ক্লাস হলো কি করে? হ্যাঁ, ভাইয়া একবার বলেন শর্টলি, একবার আরেকবার বলতে গেলে তো আরো 1 ঘন্টা লাগবে রে। এতক্ষণ কি পড়ালাম? ওই 7 খণ্ড রামায়ণ পড়ে সীতার আমার মা হয়ে গেল তো। হ্যাঁ, আরেকবার শর্টলি বললে আরো তো 1 ঘন্টা লাগবে আমার। আর ভিডিওটা আরেকবার দেখে নিও, ভিডিওটা আরেকবার দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর সোজা আজকের পড়া সোজা। আজকের পড়া সোজা। আর একটা জিনিস তোমরা পড়ে নিবা, ঠিক আছে? সেটা হলো যৌনবাহিত রোগ। যৌনবাহিত রোগ, এখান থেকে 1 মার্কের একটা প্রশ্ন আসে, এসটিডি কি?
এটাই হলো এসটিডি, কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, যৌনবাহিত রোগকে আমরা বলি এসটিডি। তোমাদের বইতে 3টে এসটিডি আছে, ঠিক আছে। একটা হলো সিফিলিস, একটা হলো গনোরিয়া, আর একটা হলো এইডস। তো আমরা সবাই জানি এইডস কি দিয়ে হয়, এইচআইভি। ঠিক আছে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য এই দুইটা। সিফিলিস কোন ব্যাকটেরিয়াতে হয় সেই ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করবা, আর গনোরিয়া কোন ব্যাকটেরিয়াতে হয় সেই ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করবা। ঠিক আছে, এটা 1 মার্কের প্রশ্ন হোক বা 1 মার্কের এমসিকিউ হোক, এটা আসবে। এটা আজকে মুখস্থ করে ফেলবা, সিফিলিস, ঠিক আছে, কোন ব্যাকটেরিয়া দেওয়া হয় সেই ব্যাকটেরিয়ার নাম, আর গনোরিয়া কোন ব্যাকটেরিয়াতে হয় সেই ব্যাকটেরিয়ার নাম। গনোরিয়া ব্যাকটেরিয়ার নাম সোজা, হ্যাঁ, নেসেলে গনোরি, তোমরা দেখবা আছে বইয়ে, দুইটাই সোজা। এইডস হয় কি ভাইরাসে, তাই না, এইচআইভি ভাইরাস। হ্যাঁ, আর এই কারণে এইডস এর এখন পর্যন্ত ওষুধ তৈরি করা সম্ভব হয়নি, কিন্তু সিফিলিস গনোরিয়ার হয়েছে। মানে সিফিলিস গনোরিয়া ব্যাকটেরিয়া, তুমি জানো যে ব্যাকটেরিয়ার জীব, ব্যাকটেরিয়াকে ধ্বংস করা সম্ভব কিন্তু ভাইরাসকে ধ্বংস করা সম্ভব নয়। এই কারণে এই দুটার ওষুধ তৈরি হয়েছে। তোমরা জাস্ট রিডিং করবা, কিন্তু অবশ্যই সিফিলিস সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম আর গনোরিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম, এই দুটো অবশ্যই মুখস্থ করবা। ওকে, তাহলে বই খুলে দেখবা। আমরা আজকে 3টা জিনিস পড়েছি, একটা হলো গর্ভবতী মায়ের যত্ন, একটা হলো গর্ভনিরোধ পদ্ধতিগুলো, একটা হলো আইভিএফ, 3টা, আর 4 নম্বরটা তোমাদের পড়া দিলাম, সেটা হলো যৌনবাহিত রোগ। একবার রিডিং দিবা জাস্ট, ঠিক আছে। যৌনবাহিত রোগ আর সিফিলিস কোন ব্যাকটেরিয়াতে সেটা পড়বা, গনোরিয়া কোন ব্যাকটেরিয়াতে সেটা পড়বা। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকো আর ক্লাসগুলো করো। তাহলে মঙ্গলবারে তো তোমাদের হচ্ছে না, আবার বৃহস্পতিবারে তোমাদের ক্লাস হবে। ওকে।